हे गाइस, वेलकम बैक में अनदर ब्लॉग। तो अभी मैं तारामंडल के पास में हूँ और अभी जा रहे हैं तारामंडल के अंदर। तो चलिए मैं आप लोगों को दिखाता हूँ कि तारामंडल बाहर से कैसा लगता है। अगर फोन अलाउ होगा तो अंदर लेके जाएंगे। तो गाइस बाहर का ऐसा सीन है और ये रहा फाइनली तारामंडल और कुछ ऐसा सीन दिखता है इधर। तो अभी हम लाइन में लगे हुए शो देखने के लिए, तो चलिए चलते हैं अंदर। तो गाइस अभी फाइनली तारामंडल के अंदर आ चुके हैं। ये रहा तारामंडल का अंदर का इंटीरियर और ऐसा सिस्टम बनाया गया है कि अगर आप दिन में जाओगे तो पता नहीं चलेगा कि दिन है या रात। काफी ज्यादा अंधेरा रहता है। तो गाइस चलिए अभी शो स्टार्ट होने वाला है, तो चलिए शो देखते हैं और आप लोग को भी दिखाते हैं। तो वीडियो काफी लंबा होने वाला है, तो वीडियो पे बने रहे। इस वीडियो में पूरा शो देखने वाले हो आप लोग। এই পিরামিডের সাহায্যে প্রাচীন মায়াবাসীরা লক্ষ্য করতেন সময় ও আকাশের আপেক্ষিক গতি। কিন্তু মহাকাশ যুগ আমাদের সমস্ত প্রাচীন ধ্যান ধারণার অবসান ঘটিয়েছে। সূর্য কলকাতার পশ্চিম আকাশকে তার শেষ বেলার রঙে রাঙিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের পরে গোধূলির আকাশ মনে করিয়ে দেয় নামছে অন্ধকার। দিনের শেষ অবশিষ্ট আলোতে আকাশে দেখা যায় একে একে আলোক বিন্দু। রাতের আকাশের অনবদ্য মহিমা এখন আমরা দু চোখ ভরে দেখছি। মহাকাশ সাগর সৈকতে দাঁড়িয়ে নক্ষত্র খচিত অজানা অনন্ত সাগর আমাদের সম্মুখে। সম্মুখে অজানার হাতছানি, হাতছানি মহাকাশ সাগরের। আমরা দেখেছি কিছু নক্ষত্র আকারে অপেক্ষাকৃত বড় এবং তারা থেকে থেকে অন্যদের মতো জ্বলজ্বল করে না। বহু যুগ ধরে আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা এই আলোক বিন্দুদের লক্ষ্য রাখতেন রাতের পর রাত, মাসের পর মাস। তাদের পর্যবেক্ষণ এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরা এক একটি বিশেষ অদৃশ্য বক্ররেখার পথে চলমান। প্রাচীন গ্রিকদের চোখে এরাই ছিল ওয়ান্ডারার্স, অর্থাৎ পর্যটক। এখন আমাদের কাছে যারা গ্রহ হিসেবে পরিচিত। দেখো না, এখন আমরা জানি এই গ্রহরা মহাকাশের বহু দূরান্তের অপূর্ব সব জগৎ, যারা আমাদের সূর্যের আলোয় আলোকিত। যত সময় বয়ে যায় আকাশ যেন পূর্ব থেকে পশ্চিমে চলমান মনে হয়, কিন্তু আমরা জানি আকাশ নয়, আমাদের পৃথিবী আবর্তিত হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। চলমান নক্ষত্র খচিত আকাশে একটি নক্ষত্র স্থির, যার নাম ধ্রুবতারা। কলকাতার আকাশে উত্তর দিকে 22 ডিগ্রি উচ্চতায় এই ধ্রুবতারার অবস্থান। আকাশে ইতস্তত বিক্ষিপ্ত অগণিত নক্ষত্রদের মধ্যে আমাদের পূর্বজনেরা কিছু কিছু নকশার কল্পনা করতেন। তারা এটাও লক্ষ্য করেছিলেন যে নক্ষত্রদের মধ্যে পরস্পরের দূরত্ব সারা বছর একই থাকে। আকাশে নক্ষত্রদের অবস্থান স্থির করার জন্য স্বল্প দূরত্বে অবস্থানরত নক্ষত্রদের এক একটা গোষ্ঠীতে ভাগ করেছিলেন তারা। এইরকম 88টি নকশার প্রত্যেকটিকে কতগুলো কাল্পনিক রেখায় সংযোগ ঘটালেন। আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র গোষ্ঠীর এই নকশাগুলো ছিল কাল্পনিক, কিন্তু মানুষের দৈনন্দিন পরিচিত ছবি। এরাই হলো কনস্টেলেশন বা তারামণ্ডল। সাগরযাত্রীরা যুগ যুগ ধরে আকাশের প্রাচীন মানচিত্রের সহায়তায় গভীর সমুদ্রের দিক নির্দেশ করতেন আর ধারণা করতেন সময়। প্রাচীন আকাশ পর্যবেক্ষকদের তারামণ্ডলকে ঘিরে পুরাণের কল্পকাহিনী ক্রমশ সম্পদ খুঁজে পেল ঋতু পরিবর্তনে, আসন্ন বন্যায় এবং খেতে বীজ বপনের সময়ের সঙ্গে। আজকের আকাশের তারামণ্ডলদের মধ্যে লক্ষণীয়টি হলো অরায়ন বা কালপুরুষ।
এই সুস্পষ্ট নক্ষত্র গোষ্ঠীর নকশা গ্রিক পুরাণের দুর্জয় বীর অরায়ণের প্রতীক। শিকারীর কটিবন্ধে একটি সরল রেখায় তিনটি উজ্জ্বল নক্ষত্র মানুষের জীবনে বহু যুগের এক তাৎপর্য বহন করে চলেছে। আজকের আকাশের অন্যান্য তারামণ্ডলগুলো হলো আরসা মেজর বা গ্রেট বিয়ার। ভারতবর্ষে যাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলে থাকি। ক্যাসিওপিয়া দ্য কুইন, টরাস দ্য বুল বা বৃষ রাশি, সিরিয়াস বা হংস রাশি। सीट उठ रहा है क्या? প্রযুক্তির উন্নয়নে আমরা পেয়েছি সেই দৃষ্টিশক্তি सीट ऊपर जा रहा है যা আমাদের সামনে এনে দিয়েছে মহাকাশের গভীরতম অন্ধকারের অঞ্চল, যাদের অসীম দূরত্ব আড়াল করে हमको রেখেছে लग रहा है सीट ऊपर जा रहा है। ব্রহ্মাণ্ড তার অসীম অন্ধকার আড়াল করে নিয়েছে। तारामंडल है, तारा। মহাজাগতিক বস্তুর চরিত্র আর প্রকৃতি আমাদের বিস্মিত করে তুলেছে। আমাদের অর্জিত জ্ঞান মহাজাগতিক ঘটনার অগ্রগতির রহস্য উদ্ঘাটন করছে। পারছে জানতে মহাকাশের সব জ্যোতিষের উৎস আর গ্রহ বিবর্তন। সনাতনের মাঝে ক্রমসূচির অন্ধকার। নক্ষত্র খচিত মহাকাশের এই অনন্ত সাগর বেলায় দাঁড়িয়ে অগণিত নক্ষত্রের জগৎকে যেন শান্ত মনে হয়, যেন নিয়ে আসে কোনো আশ্বাস, এক শৃঙ্খলার অনুভূতি। প্রতিদিনের পরিচিত আকাশে কোনো অজানা আগন্তুকের হঠাৎ আবির্ভাব আমাদের বিস্মিত করে। আমাদের বুদ্ধিমানেরা আতঙ্কিত হয়ে আকাশে ধূমকেতু দেখা দেয়। धूमकेतु, धूमकेतु। 1631 খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের জ্বালামুখ থেকে গড়িয়ে আসা অফুরন্ত লাভায় যখন জীবন্ত সমাধি হচ্ছিল ইতালির দুটি শহর, তখন আকাশে দেখা দিয়েছিল এক অচেনা অনাহত ধূমকেতু। 1665 লেগে জর্জরিত লন্ডনের আকাশে সহসা এক ধূমকেতুর আবির্ভাবকে দেখা হয়েছিল দুঃসময়ের অগ্রদূত হিসেবে। তাই প্রাচীনদের কাছে ধূমকেতুর দর্শন ছিল দুর্লক্ষণ, কোন অমঙ্গলের পূর্বাভাস। কিন্তু আজ আমরা জানি ধূমকেতুরা আসলে বরফ আর পাথরের চাই, যারা সৌর পরিবারের বাইরে একটি নির্দিষ্ট সূর্যকে প্রদক্ষিণ করে। যখন ধূমকেতু উত্তপ্ত সূর্যের দিকে আকর্ষিত হয়, তখন কঠিন বরফ গলে গিয়ে সৃষ্টি করে ধুলো আর বাষ্পের লেজ। এই ধূমকেতুর লেজ থেকে ফেলে যাওয়া উল্কাখণ্ডগুলো পৃথিবীর আবহমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে সংঘর্ষ ঘটাবে। সংঘর্ষের ফলে ऐसे सो के देखो ज्यादा मजा आएगा। আর সৃষ্টি হবে জল উল্কা বৃষ্টি। और ऊपर उठो, ऊपर उठो, ऊपर ऊपर आओ और ऊपर आओ। हाँ, सो जाओ। अरे हल्का है पूरा तुम। हाँ, वैसे करके रहो, ठीक। जहाँ बात रखे। এই বিপুল ব্রহ্মাণ্ডের এক অতি ক্ষুদ্র সদস্য এই পৃথিবী, যা সবকিছু পরিবর্তন ঘটে চলেছে দ্রুত গতিতে। শুধু পৃথিবীতে নয়, পরিবর্তন ঘটে চলেছে অবিচ্ছিন্নভাবে ব্রহ্মাণ্ড জুড়ে। শুধু গ্রহ বা নক্ষত্র নয়, নক্ষত্র পুঞ্জেরা ছুটে চলেছে ব্রহ্মাণ্ডব্যাপী অভিকর্ষের অমোঘ আকর্ষণে। এক সময় তারা সংঘাতেও লিপ্ত হতে পারে। এই সংঘাত আশঙ্কাজনক, কিন্তু তা ভয়ঙ্কর হতে পারে, আবার কখনো সুন্দর। আসুন আমরা বাড়ি দিন পৃথিবীর আশেপাশে, পেরিয়ে যাই সুদূর ছায়াপথ, বুঝতে থাকি কেমন করে মহাজাগতিক সংঘাত গড়েছিল ব্রহ্মাণ্ডের অতীতকে, বদলে দিচ্ছে বর্তমান, আকার দিয়ে চলেছে আগামীকালে। চাঁদের জন্ম রহস্য নিয়েছিল অনেক তত্ত্ব। সাম্প্রতিককালে বিজ্ঞানীরা নিয়ে এলেন নতুন একটি। আসুন আমরা পিছিয়ে যাই সময়ের পথ ধরে 450 কোটি বছর অতীতে, দেখতে কি ঘটেছিল সেই সময়। আমরা দেখছি
পৃথিবীকে যখন সে গড়ে উঠছিল পৃথিবীতে তখন আসে প্রাণের স্পন্দন। সেই আদিকালে আমাদের সৌরজগতে ভেসে বেড়াতো অসংখ্য পাথর। কেউ ছিল অতিকায় গ্রহ আকারে, অনেকেই আকর্ষিত হচ্ছিল পৃথিবীর দিকে। একটি এসে পড়ল বড্ড কাছে। প্রচন্ড সংঘর্ষ, পৃথিবীর একাংশ উৎক্ষিপ্ত হল, মহাকাশে ছড়িয়ে পড়ল ধ্বংসাবশেষের অনন্ত পাথর। কিছু পাথর ফেলে এলো বিধ্বস্ত পৃথিবী। समझ में आ रहा है? समझ में आ रहा है? भैया को बीच में बैठा ट्रांसलेट करेंगे, भैया को बीच में बैठा ट्रांसलेट करेंगे। समझ में नहीं आ रहा मुझे। মাধ্যাকর্ষণ। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অসংখ্য পাথর মাধ্যাকর্ষণের প্রভাবে পরস্পরের কাছে আসতে থাকলো। ঘটছিল আরো সংঘাত, আর গলন্ত পাথর মিলেমিশে সৃষ্টি করতে থাকলো আরো বড় বিন্দু। এক সপ্তাহের মধ্যে বিন্দুগুলো বড় থেকে আরো বড় আকার নিল। আর এক মাসেরও কম সময়, অবিশ্বাস্য মনে হলেও জন্ম দিল চাঁদ। মাত্র এক মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারী গোলক বিপুল সংঘর্ষের পরিণতি। সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীকে এনেছিল প্রাণ। সংঘর্ষের শক্তি এড়িয়েছিল পৃথিবীর অক্ষ। এলো ঋতু বৈচিত্র্য আর চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ভাটা। তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ। তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আরো অনেক সংঘর্ষ প্রতিদিন প্রতিক্ষণে সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে। নিকট ভবিষ্যতে কোন সংঘর্ষ থাকবে আর বেশ পৃথিবীর বুকে শত কোটি প্রাণ অবিরাম সংঘাত। আমাদের সূর্য একটি নক্ষত্র, রাতের আকাশে নক্ষত্রের একটি। সূর্যকে শান্ত এবং দীপ্ত একটি স্বর্ণ গোলকের মতো, কারণ সূর্যের অবস্থান তুলনামূলকভাবে আমাদের অনেক কাছে, কিন্তু সূর্য কোথাও শান্ত না। সূর্যের শীতলতম অঞ্চলে সৌরকলঙ্কগুলোকে কালো দেখায়। এদের তাপমাত্রা প্রায় ৪,৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বাকি অঞ্চলের উত্তাপ ৫,৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের বিপুল শক্তি অন্য সব নক্ষত্রের মতোই জন্ম নেয় অসংখ্য প্রোটন কণার সংঘর্ষের মধ্যে দিয়ে। প্রতি সেকেন্ডে অগণিত প্রোটন কণার সংঘর্ষ ঘটায়, ডুবে যায় সূর্যের কেন্দ্রে আর বিচ্ছুরিত হয় বিপুল শক্তি। সূর্যের শক্তির প্রধান অংশ রূপান্তরিত হয় আলো এবং উত্তাপে। কিছু প্রবাহমান শক্তি সূর্যপৃষ্ঠ থেকে সৌর বাতাস হয়ে বয়ে যায় সৌরমণ্ডলের মধ্যে দিয়ে, ঘন্টায় প্রায় 10 লক্ষ মাইল গতিতে। অথবা প্রায়শই আরো দ্রুত গতিসম্পন্ন সৌর বাতাসের কণা বিস্ফোরিত হয় মহাকাশে। আমরা এখন নাসার উপগ্রহের চোখ দিয়ে সৌর ঝড়ের প্রকৃত ছবি দেখছি। এটা কিন্তু একেবারেই শান্ত নয়। আমাদের কৃত্রিম উপগ্রহের ক্যামেরাকে অকেজ করে দিয়েছিল এই সৌর ঝড়। हाँ, सूरज के पास जा रहे हैं। সৌর ঝড় বিস্ফোরিত হয়ে পৌঁছে সৌরমণ্ডল জুড়ে প্রতিদিন।
প্রতীক হয়। এই ঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিস্তরের একটা বড় অংশ লুপ্ত হতে পারে, বিলুপ্ত হতে পারে প্রভূত পরিমাণ জল, আর বদলে দিতে পারে বিবর্তনের ধারা। কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীকে সুরক্ষিত রেখেছে এক অদৃশ্য প্রাকৃতিক আচ্ছাদন। এই দৃশ্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এক মানুষ চিত্র। পৃথিবীর কেন্দ্রে লৌহের উপস্থিতি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ, আর তাই পৃথিবী যেন এক অতিকায় চুম্বক, কাউকে করে আকর্ষণ, আবার কাউকে বিকর্ষণ। এই চৌম্বক ক্ষেত্রের আচ্ছাদনই পৃথিবীকে সৌর ঝড়ের প্রভাব থেকে রক্ষা করে। এই ঝড়ের কিছু কণা চৌম্বক আচ্ছাদন ভেদ করে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে জমা হয়, আর সৃষ্টি করে চমকপ্রদ কম্পমান আলোর পর্দা, যার নাম মেরু প্রভাব। সৌর বাতাস আর সৌর ঝড়ের আয়নিত কণার সঙ্গে পৃথিবীর আবহমণ্ডলের উপরিভাগের গ্যাসের সংঘাত ঘটে এবং বায়ুমণ্ডল উজ্জ্বল হয়ে সুমেরু প্রভাব সৃষ্টি করে। पृथ्वी है, पृथ्वी। अर्थ है, देख रही है। যা বিমান চলাচলের এলাকা ছাড়িয়ে আর এটি সৃষ্টি করে অপূর্ব এই প্রাকৃতিক আলোর খেলা। देखो ये हमारा साथ है, इसका साथ मेरे को ये तो छोटा अरे কিন্তু সব সংঘর্ষই সুন্দর আর বিপদ মুক্ত নয়। এমনই এক ভয়াবহ সংঘর্ষ পৃথিবীর জীব বিবর্তনের গতিপথকে দিয়েছিল বদলে। সৌরমণ্ডলে একটা গ্রহাণুপুঞ্জের এলাকা, যারাও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। গ্রহাণু হলো পাথর আর ধাতব খণ্ড। বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ সুদূর মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে, কিন্তু কেউ কেউ কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে। এই সম্ভাবনা 10 লক্ষে একবার, যখন কোনো বিশাল গ্রহাণু পৃথিবীকে আছড়ে পড়ে। তবে 6.5 কোটি বছর আগে এই ঘটনা ঘটেছিল। প্রায় 12 কিলোমিটার চওড়া গ্রহাণুটি ঘন্টায় 65,000 কিলোমিটার বেগে ছুটে এসেছিল পৃথিবীর দিকে। সেই পৃথিবী ছিল না আমাদের এই জগতের মতো, সেখানে ছিল না মানুষের অস্তিত্ব। এই গ্রহ ছিল অতিকায় ডাইনোসরদের বিচরণ ভূমি। গ্রহাণুটি আছড়ে পড়েছিল আজকের মেক্সিকোর কাছে। সেই সংঘাতে পৃথিবী হয়ে উঠল এক অগ্নিগোলক, আর ভূষীভূত হলো দৃষ্টি সীমানার সবকিছু। বাষ্পীভূত মাটি আর পাথর প্রচন্ড বিস্ফোরণে ছিটকে গেল মহাকাশে। উত্তপ্ত মাটি আর পাথর দৃষ্টি হয়ে নেমে এলো, আর উত্তপ্ত হলো আবহমণ্ডল। তপ্ত আরক্ত ভগ্নাবশেষ আছড়ে পড়তে থাকলো পৃথিবী পৃষ্ঠে অবিরাম। গ্রাস করলো আগুন, সবদিক পৃথিবী হয়ে উঠল এক অগ্নিকুণ্ড। তাপমাত্রা ছাড়িয়ে গেল 300 ডিগ্রি সেন্টিগ্রেড। 6 মাস অন্ধকারে ঢেকে রইল পৃথিবী। ব্যাপক ধ্বংসলীলা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর সুনামির ফলে নিশ্চিহ্ন হলো জীব জগতের 4 ভাগের 3 ভাগ। ডাইনোসর যুগ বেঁচে রইল শুধু
জীবাশ্মে। কিছু ডাইনোসরের বিবর্তনে উদ্ভব হলো আজকের পাখিদের, কিছু স্তন্যপায়ী টিকে রইল বিবর্তনের পথে বিকশিত হতে। তবে গ্রহাণুর এই সংঘর্ষ না ঘটলে পৃথিবীর মাটিতে হয়তো হাঁটা হতো না মানুষের। এমন সংঘর্ষ কিন্তু আবার ঘটতে পারে। পৃথিবীতে আছড়ে পড়ার আগে কোন গ্রহাণুকে ভেঙে গুড়িয়ে দিলে এক ঝাঁক পাথরের বৃষ্টি নেমে আসবে। মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে গ্রহাণুর কক্ষপথ বদলে দেওয়া যেতে পারে। কোন মহাকাশযানকে যদি একটা গ্রহাণুর দিকে পাঠানো যায়, তাহলে মহাকাশযানের সামান্য মাধ্যাকর্ষণ গ্রহাণুর কক্ষপথে যথেষ্ট পরিবর্তন ঘটিয়ে তার গতিপথকে বদলে দেবে। এই পদ্ধতি হয়তো সময় সাপেক্ষ, কিন্তু সময় ধীরে ধীরে বদলে দেবে গ্রহাণুর কক্ষপথ। অবশেষে তার গতিপথ সরে যাবে শত শত কিলোমিটার। কয়েকশো কিলোমিটার বড় দূরত্ব নয়, কিন্তু পৃথিবী হবে নিরাপদ। এই মুহূর্তে এটা একটা ভাবনা মাত্র, কিন্তু এই ভাবনা সম্ভাবনা। অনেক বিজ্ঞানীর মতে এটাই শ্রেষ্ঠ উপায়। ভবিষ্যতে আরো উন্নত কোন প্রস্তাব নিয়ে হয়তো কেউ আসবেন, যা সহজেই প্রতিহত করবে এই মহাজাগতিক পর্যটকদের আক্রমণ। আমরা জানি চাঁদের জন্ম এক সংঘর্ষের পরিণতি, আবার এই সংঘর্ষ প্রতিক্ষণে যোগাচ্ছে সূর্যের জ্বালানি। এই সংঘর্ষে মুক্ত হয়েছে ডাইনোসরেরা, আর জেনেছে মাধ্যাকর্ষণ শক্তি এক সম্ভাবনাময় পদ্ধতি, যাকে কাজে লাগিয়ে গ্রহাণু আর পৃথিবীর মধ্যে সংঘর্ষ প্রতিহত করা যায়। মহাকাশে আমাদের সন্নিহিত অঞ্চলে ঘটে চলেছে এই সব ঘটনা। কিন্তু ব্রহ্মাণ্ডের বাকি অঞ্চলে কি ঘটে চলেছে? ভবিষ্যতে বা কি ঘটবে? আরো কত মহাজাগতিক সংঘর্ষ আমাদের জন্য অপেক্ষমান? এখন আমরা বেরিয়ে চলেছি ছায়াপথ। এখানেই আমাদের বাসভূমি সৌরমণ্ডল। ছায়াপথ হলো লক্ষ লক্ষ নক্ষত্র আর সহস্র কোটি গ্রহের বাসভূমি, আর বিপুল পরিমাণ গ্যাস ও ধূলিকণার সমষ্টি। নক্ষত্রপুঞ্জের অবস্থানরত বেশিরভাগ নক্ষত্র পরস্পরের থেকে এতটাই দূরে যে তারা কদাচিৎ সংঘর্ষ ঘটায়। কিন্তু কিছু বিরল ব্যতিক্রম রয়েছে। ছায়াপথের প্রান্তদেশে এসে আমাদের গতি একটু কমানো যাক। এই যে নক্ষত্রগুলো আমাদের সামনে ছুটে চলেছে, এগুলো একটি পুঞ্জীভূত নক্ষত্রের অংশ, এতটাই ঘন সন্নিবিষ্ট যে মাঝে মাঝে পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটায়। এগুলো এতটাই বিরল ঘটনা যে লক্ষ বছরে একবার ঘটে। এবার আমরা ছায়াপথকে ছাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। তাকিয়ে দেখব পিছনে ফেলে আসা আমাদের নক্ষত্রপুঞ্জকে, আর দেখব আমাদের ব্রহ্মাণ্ডকে। ভবিষ্যতের পথ ধরে এখন আমরা লক্ষ লক্ষ বছর পার হয়েছি, আর ফেলে এসেছি পৃথিবীতে 5 লক্ষ আলোক বর্ষ দূরে। এই আমাদের ছায়াপথ নিকটতম অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের সঙ্গে এক আসন্ন সংঘর্ষে লিপ্ত। প্রতি সেকেন্ডে এখন আমরা ছুটে চলেছি আলোর গতিতে। ব্রহ্মাণ্ডের আর সবকিছুর মতোই নক্ষত্রপুঞ্জেরা সবসময় গতিশীল। পরস্পরের থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও মাধ্যাকর্ষণের অমোঘ আকর্ষণ তাদেরকে কাছে টেনে আনে। এই দুই নক্ষত্রপুঞ্জ এক ঘূর্ণাবর্তে স্বচ্ছন্দে পাক খেতে থাকবে। কখনো চকিতে পরস্পরকে স্পর্শ করে আবার দূরে সরে যাবে। দুটি নক্ষত্রপুঞ্জের গ্রহ আর নক্ষত্রগুলো পরস্পরের থেকে অনেক দূরে থাকায় তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। বিজ্ঞানীরা মনে করেন সংঘর্ষ ঘটবে দুটি নক্ষত্রপুঞ্জে
বিস্তৃত গ্যাস ও ধূলিকণার মধ্যে। আর এই সংঘর্ষের পরিণতিতে জন্ম নেবে অসংখ্য গ্রহ আর নক্ষত্র। অবশেষে লক্ষ কোটি বছর পরে ছায়াপথ আর অ্যান্ড্রোমিডা এক নতুন অতিকায় নক্ষত্রপুঞ্জে পরিণত হবে। নক্ষত্রপুঞ্জের জন্মাবর্তে সংঘর্ষ একটি স্বাভাবিক ঘটনা। আমাদের ছায়াপথ জন্ম নিয়েছিল ছোট ছোট অনেক নক্ষত্রপুঞ্জের পরস্পরের সংঘর্ষে। সংঘর্ষ ছাড়া ছায়াপথের অস্তিত্ব থাকতো না আমাদের কোনো অস্তিত্ব। মহাজাগতিক সংঘর্ষ চলমান ও দীপ্ত সৃষ্টি করেছে এমন অনেক কিছুই যা আপাত সৃষ্টি করেছে উজ্জ্বল চাঁদ, সূর্যের উষ্ণতা ও আলো, ঋতুর বৈচিত্র্য আর অবিরাম সমুদ্র সৈকত সিক্ত করা ঢেউয়ের সারি। সংঘর্ষের প্রভাবে ডাইনোসরেরা হলো প্রাগৈতিহাসিক। বদলে গেল মহাকাশের মানচিত্র, বিবর্তিত হলো নক্ষত্রপুঞ্জ, জন্ম নিল অগণিত নক্ষত্র আর নতুন জগৎ। বিবর্তনশীল এই সুবিশাল মহাকাশে এক অতি ক্ষুদ্রাংশ দখল করে রয়েছে মানুষ। এখানে আমরা যেন নিছক এক ক্ষণিকের যাত্রী, কিন্তু আমরা অভিযাত্রী। বুঝতে চাইছি মহাকাশের চির পরিবর্তনশীল প্রকৃতিকে। আমাদের সীমাহীন কৌতূহল হয়তো উন্মোচন ঘটাবে এমন এক অজানা, যা আসলে আরো এক মহাজাগতিক সংঘর্ষের ভাবনা করা। तो गाइस शो खत्म हो चुका है और ये रहा सोलर सिस्टम यहाँ समझाया गया है। तो गाइस अभी हम लोग तारामंडल के अंदर में हैं और यहाँ पे काफी सारे चीजें हैं जो आप लोग को दिखाते हैं। अंदर में काफी सारे डायग्राम बनाए गए हैं जिससे आप समझ सकते हो, और यहाँ पे काफी सारे लोग आए हुए थे शो देखने के लिए। आप अगर शो देखते हो तो पूरा आपको नॉलेज आ जाएगा कि सौर मंडल में कैसे सिस्टम होता है। तो आप लोग देखो वीडियो में, यहाँ पे समझाया भी गया है, काफी अच्छे तरह से डायग्राम बनाया गया है। तो गाइस आप लोग भी एक बार जरूर विजिट करें। तो गाइस आप लोग कोशिश करना कि 2 बजे का जो टाइमिंग है उसमें आना आप लोग, क्योंकि 2 बजे जो टाइमिंग है वो हिंदी का है। और अगर इंग्लिश लैंग्वेज में आप लोग देखना चाहते हो तो इंग्लिश लैंग्वेज का जो है टाइमिंग है वो 6 बजे है। और बंगला में आप लोग देखना चाहोगे तो 5 बजे आ जाना। 5 बजे बंगला लैंग्वेज में चालू होता है। तो गाइस इस वाले एरिया में काफी सारे सिस्टम बनाया गया है जिससे आप सौर मंडल के बारे में पूरा अच्छी तरह से समझ जाओगे। तो गाइस अभी हम तारामंडल से एग्जिट करने वाले हैं। तो गाइस ये रहा एग्जिट एरिया। तो गाइस अभी हम शो देख के बाहर निकल चुके हैं और चलिए मैं दिखाता हूँ कि रात के टाइम कैसे लगता है तारामंडल। रात का शो काफी अच्छा लगता है। तो चलिए मैं दिखाता हूँ आप लोग को तारामंडल कैसा है, बाहर सब लोग को दिखाते हैं। तो वीडियो पे आप लोग बने रहें। तो गाइस देख सकते हो बाहर से कुछ ऐसा लगता है तारामंडल देखने में। अभी जो लाइन लगा हुआ है वो 6 बजे का लाइन है, इंग्लिश लैंग्वेज का शो देखने के लिए लगे हुए लोग, और बाहर से कुछ ऐसा लगता है। और इसके जस्ट आसपास काफी सारे स्टॉल लगे हुए हैं जिससे आप खाने की चीजें सामान खरीद सकते हो। देख सकते हो इस लाइन में भी लगे हुए, तो देख सकते हो कितना प्यारा लग रहा है तारामंडल देखने में रात के टाइम। इधर काफी सारे छोटे छोटे दुकान लगे हुए हैं और हम अभी आप लोग को दिखाने वाले हैं कि जो तारामंडल का जो शो है वो चालू होता है। इतना यहाँ पे टाइमिंग दिया हुआ है, आप लोग देख लो टाइमिंग, और ये टाइमिंग देखकर आप लोग आ सकते हो। तो वैसे ये जो चौक दिख रहा है अभी रात का टाइम है तो सही से पता नहीं चल रहा है, और इसी के पास में तारामंडल। तो गाइस वीडियो कैसा लगा आप लोग कमेंट करके जरूर बताना। अगर वीडियो अच्छा लगा हो तो प्लीज प्यारे से कमेंट करके जाना। तो चलिए गाइस वीडियो को यहीं करते हैं, मिलते हैं आप लोगों से एक नए वीडियो के साथ। तब तक के लिए बाय बाय, टेक केयर।